সবসময় শুনছেন 96.4 স্পাইস এফএম। স্টুডিও ঘড়িতে সময় রাত 12:01 আর সেই সাথে শুরু হয়ে গেল আপনার প্রিয় শো ভূত নাইট। প্রতি শুক্রবার ভূত নাইট নিয়ে হাজির হই আমি আরজে শাফিন। শুরুতেই বলে রাখি, ভূত নাইট শোটি আপনাদের সাথে ঘটে যাওয়া অলৌকিক সব সত্য ঘটনা নিয়ে সাজানো হয়ে থাকে। আপনারা চাইলেই সেই ঘটনাগুলো আমাকে পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhoot964@gmail.com BHOOT964@gmail.com। আপনার ঘটনাটি আপনি লিখে অথবা ভয়েস রেকর্ডের মাধ্যমেও কিন্তু পাঠাতে পারেন। সিম্পলি আপনার ফোনের রেকর্ডার থেকে রেকর্ডটা করা হয়ে গেলে শেয়ার অপশন থেকে আমাদেরকে মেল করে পাঠাবেন bhoot964@gmail.com এই ঠিকানায়। এছাড়াও আমাদের ফেসবুক পেজগুলোর ইনবক্সে আপনি ঘটনা লিখে পাঠাতে পারেন। That is www.facebook.com/bhootnight BHOOTNIGST অথবা আমার ফেসবুক পেজ আরজে শাফিন RJ SHAFIN শাফিন, সেখানেও আপনি ইনবক্সে আপনার ঘটনাটি আমাদেরকে পাঠাতে পারেন। স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য আপনার ফোনের মেসেজ অপশন থেকে টাইপ করে ফেলবেন SFM, স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, লোকেশন লিখবেন এবং মোবাইল নাম্বারটা লিখবেন, পাঠাবেন 26969 এই নাম্বারটাতে। ভূত নাইট টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করার সুযোগ করে দেবে। এছাড়াও এই প্রথমবার ওভার দ্য ফোন কল আপনারা চাইলে আপনার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। সেজন্য কল করতে হবে 09642964964 এই নাম্বারটাতে। সেটা শোয়ের যে কোনো একটা সময় আমি যখন বলবো তখন শুধুমাত্র যারা ঘটনা শেয়ার করবেন তারাই ফোন কল করবেন, নচেত যে কোনো মন্তব্য SMS করে পাঠাতে পারবেন। SFM স্পেস আপনার নাম, আপনার মতামত, পরামর্শ, কোন ধরনের ঘটনাগুলো আপনাকে বেশি ভয়ের শিহরণ দিয়ে যায় সেটা লিখে পাঠাবেন 26969 এই নাম্বারটাতে। ভূত নাইটের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, যে গ্রুপে বিভিন্ন ঘটনার সংশ্লিষ্ট বিভিন্ন জায়গা অথবা পৃথিবীময় বিভিন্ন ভৌতিক ঘটনা, ভৌতিক জায়গা, ভৌতিক ব্যাখ্যা নিয়ে আসলে আপনারাই পোস্ট করছেন। যারা ভূত নাইটকে ভালোবাসেন, ভয়ের জগৎটাকে ভালোবাসেন, তারাই কিন্তু ভূত নাইটের ফেসবুক গ্রুপটাতে সংযুক্ত হয়ে আছেন। আপনিও অবশ্যই গ্রুপটাতে জয়েন করতে ভুলবেন না। www.facebook.com/groups GROUPS/bhootnight BHOOTNIGST। প্রতি সপ্তাহের মতো আরও একটা নতুন এপিসোড এবং আজকেও আপনাদের পাঠানো সেই অলৌকিক ঘটনাগুলো, যেগুলো নিভৃতে অন্ধকারে মানুষের সাথে ঘটে যায়, যে ঘটনাগুলোর প্রমাণ মানুষ রাখতে পারে না, কিন্তু যেই ঘটনাগুলোর একটা এফেক্ট কিন্তু থেকে যায় প্রত্যেকটা মানুষ যাদের সাথে ঘটে, যারা এই প্যারানর্মাল কোনো ঘটনার ভুক্তভোগী, তারা জানেন এটার ভয়াবহতা সম্পর্কে। এবং কিছু মানুষ রয়েছে যারা কালো জাদু কিংবা অন্যান্যভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এদের দ্বারা, তারাও কিন্তু এই ঘটনাগুলো জানেন। এই সব ঘটনাই ভূত নাইটে আপনারা পাঠিয়ে থাকেন এবং সেখান থেকে যাদের সাথে ঘটেনি তারাও কিন্তু এই ঘটনা সম্পর্কে একটা ধারণা পেতে পারে। আর সব কিছু মিলিয়ে হাসি কান্নার পরে সারা সপ্তাহ ভয়ের কিছু আলাদা অনুভূতি, যেগুলো সচরাচর আসলে আমরা চাই না, তবে ঘটনাগুলো শুনতে একটা অন্যরকম রোমাঞ্চ অনুভব করে। আজকে আরেকটা রাত এবং আমার মনে হয় যে আজকে রাতেও আপনাদের ঘটনায় জমে উঠবে ভূত নাইট। আমি আর দেরি করবো না, আমি চলে যাবো আজকের প্রথম ঘটনায়। ফেসবুক লাইভ অডিও স্ট্রিমিংয়ে যারা লাইভ অডিও স্ট্রিমিংটি শুনছেন 96.4 স্পাইস এফএমের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অনুরোধ করবো লাইভ অডিও স্ট্রিমিংটি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাই এবং এমন আরও অনেক ঘটনা আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি। আমি চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। শাফিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন সুমন, লিখছি খুলনার খুরনিয়া থেকে। আমি মাসখানেক হলো ভূত নাইট শুনছি। ভূত বা অলৌকিক এই বিষয়গুলো সবসময়ই আমাকে গভীরভাবে টানে, এজন্য ভূত নাইট খুব ভালো লাগে। আমার সাথে তেমন কোনো ভয়ানক ঘটনা ঘটেনি, তবে আমার অনেক পরিচিত মানুষের সাথে এমন ঘটনা ঘটেছে। আর তাছাড়া আমাদের গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে ভদ্রা নদী। অনেক বড় না হলেও অনেক স্রোতস্বিনী একটা নদী।
এই নদীকে ঘিরেও রয়েছে অনেক গল্প। সংক্ষেপে সেগুলো লেখার চেষ্টা করছি, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। প্রথম ঘটনাটা ঘটে আমার এক জামাইয়ের সাথে, আমার ফুফুর স্বামী। আমাদের গ্রামের নাম রানাই। গ্রামটা অনেক বড়। আমাদের গ্রামের পাশের গ্রামে আমার ফুফুর শ্বশুর বাড়ি। আমার দাদা অনেক অসুস্থ থাকার কারণে ফুফু আমাদের এখানে চলে আসে। জামাই বলেছিলেন যে রাতে দোকান বন্ধ করে তারপর তিনিও আসবেন। যথারীতি রাত 10টার দিকে তিনি নদীর ধারের রাস্তা ধরে বাড়ির দিকে আসছেন। নদীর ধারে ইটের ভাটা, রাস্তা তখন পুরোপুরি ফাঁকা। একজন লোকও নেই, বর্ষাকাল, এই জন্য ভাটার কাজও বন্ধ। হাঁটতে হাঁটতে তিনি যখন ভাটা পেরিয়ে লোকালয়ে ঢুকতে যাবেন, ঠিক তখন নদীর দিক থেকে একটা হিমশীতল বাতাস এসে জামাইয়ের গায়ে লাগলো। সাথে সাথে ওনার গায়ে কাঁটা দিয়ে উঠল। উনি একটু নদীর দিকে তাকালেন আর দেখলেন দূরে নদীর কিনারে কেউ একজন বসে করুণ সুরে গান গাইছে। নদীর পাড়ের বাতাসে তার লম্বা চুলগুলো উঠছে। সেই সুর এতটাই করুণ যে জামাই সেখানে থমকে দাঁড়ালেন। হঠাৎ তার কি হলো, তিনি ধীরে ধীরে নদীর দিকে এগোতে লাগলেন। তিনি যত কাছে যাচ্ছেন, গানের সুরটা যেন ততটাই বিষণ্ণ আর করুণ হয়ে তার বুকে এসে আঘাত করছে। তিনি তখন দ্রুত পায়ে সেখানে চলে যেতে চাইলেন, অথচ তার মনে হচ্ছে যেন কোনো কিছুতেই সেই কিনারে পৌঁছতে পারছেন না। তিনি এত হাঁটছেন, তবু তার পা যেন এক জায়গাতেই আটকে আছে। সুরের তাড়নায় তিনি পাগলের মতো আচরণ শুরু করেন, যেন যেভাবেই হোক তার কাছে পৌঁছতেই হবে। এভাবে কতক্ষণ তিনি হেঁটেছেন তার কোনো ইয়ত্তা নেই। অবশেষে একটা সময়ে তার মনে হলো সে আর নড়তে পারছে না, পুরো শরীর অবশ হয়ে আসছে ধীরে ধীরে, আর একটু হলেই মাটিতে পড়ে যাবেন। তার চোখ প্রায় বুজে আসছিল। এমন সময়ে একটা টর্চের আলো তার চোখে এসে পড়ল, আর তিনি সাথে সাথে হুঁশ ফিরে আসেন। তিনি তাকিয়ে দেখেন তিনি নদীর কিনারে হাবর কাদার মধ্যে গলা অবধি ডুবে আছেন। তার দম বন্ধ হয়ে আসছে। তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু সেখান থেকে বেরোতে পারলেন না। অবশেষে অনেক জোরে চিৎকার দিলেন। যে লোকটা লাইটের আলো ধরেছিল সে তখন দৌড়ে এসে জামাইকে সেখান থেকে টেনে তোলে। কাদা থেকে ওঠার পরে তারা দুজনেই সেই নদীর তীরে একটা বিকট হাসির শব্দ শুনতে পায়। তখন তারা নদীর অন্য পারে তাকিয়ে দেখে লম্বা চুলওয়ালা আলখাল্লা পরা একটা মহিলা তাদের দিকে তাকিয়ে হাসছে। টর্চের আলো সেদিকে ধরতেই সেই জিনিসটা চোখের পলকের মধ্যে বাতাসে গায়েব হয়ে গেল। এরপর তারা দুজনেই সেখান থেকে দৌড়ে পালিয়ে আসেন। এর পরের ঘটনাটা ঘটে আমার এক বন্ধুর সাথে। ওর বাড়ি নদীর ওই পারে অন্য একটা গ্রামে। নদী পার হওয়ার জন্য খেয়াঘাট আর নৌকা রয়েছে, তবে নৌকায় পারাপার রাত 9টার পরপরই বন্ধ হয়ে যায়। ঈদের সময়কার কথা। কলেজের ফাংশন শেষ করে বাড়ি ফিরতে ফিরতে ওর সেদিন অনেক রাত হয়ে যায়। খেয়াঘাটে এসে দেখে কোনো নৌকা নেই। অনেক ডাকাডাকি করার পরেও কোনো সারা শব্দ পেল না। তখন বাধ্য হয়ে ও আমাকে ফোন দেয় আর বলে আজকে রাতটা আমার এখানে থাকবে। আমি বললাম ঠিক আছে, তুই চলে আয়। এই বলে আমিও রাস্তা ধরে ওকে এগিয়ে আনতে গেলাম। আমাদের বাড়িটা গ্রামের বেশ ভেতরে। আসার পথে একটা পুরনো কবরস্থান পড়ে। এখানে অনেকেই ভয় পেয়েছে এর আগে। আমার আবার এসবের ভয় ভীতি তেমন একটা ছিল না, তাই গুনগুন করতে করতে রাস্তা ধরে একা একা হাঁটতে লাগলাম। কবরস্থানের কাছে এসে হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। কেউ যেন কাঁদছে। আধো অন্ধকারে এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি কিছুটা ভয় পেলাম। তারপর হঠাৎ মনে হলো যে কাঁদছে সে যেন আমার ধারে কাছেই কোথাও একটা আছে। আমি বুকে কিছুটা সাহস নিলে মোবাইলের ফ্ল্যাশটা অন করে বাম পাশে কবরস্থানের দিকে ধরলাম, আর দেখলাম আমার বন্ধু রুবেল একটা ভাঙা কবরের সামনে দাঁড়িয়ে কাঁপছে। ওর দৃষ্টি ফ্যাকাশে। আমি দৌড়ে গিয়ে ওর গায়ে হাত রেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রুবেল? ও কিছুই বলল না। আমি যে সেখানে আছি তার কোনো খেয়াল যেন ওর নেই। আমাকে পাশ কাটিয়ে একটা পুতুলের মতো হাঁটতে হাঁটতে কবরস্থানের অপর পাশে বড় আম বাগানে ঢুকল। আমি ওকে পেছন থেকে এত ডাক দিতে লাগলাম, কিন্তু ওর যেন কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ করে আমাকে চমকে দিয়ে একটা বড় গাছে উঠতে শুরু করলো।
আর তারপর কোনো কিছু বুঝে ওঠার আগেই গাছ থেকে নিচে ইট পাটকেলের উপরে একটা লাফ দিল। আমি দৌড়ে গেলাম ওর কাছে, হাত পা মুখ সব জায়গায় কেটে গেছে। আমি সাথে সাথে ওর বাড়িতে খবর পাঠিয়ে দিয়ে ওকে নিয়ে হাসপাতালে যাই। হাসপাতাল থেকে 2 দিন পরে সুস্থ হয়ে ফেরার পরে ওকে জিজ্ঞেস করছিলাম কি হয়েছিল সে রাতে। ও তখন যা বলে তা শুনে আমি রীতিমতো শিহরিত হয়ে উঠি। ও বলে ও নাকি রাস্তা ধরে হেঁটে আসছিল। কবরস্থানের এখানে আসার ঠিক আগে ও দেখে একজন লোক অন্ধকারের মধ্যে কবরস্থানের পাশেই একটা কবর খুঁজছে, অথচ তার আশেপাশে অন্য কোনো মানুষজন নেই। কবরটা তখন খোঁড়া শেষ। ও তখন কৌতূহলী হয়ে কবরের ভেতরে উকি দেয় আর দেখতে পায় কবরের মধ্যে ও নিজেই শুয়ে আছে, আর একটা হাত বাড়িয়ে ও নিজেকে ডাকছে। এটা দেখে ও স্তম্ভিত হয়ে যায়। ঠিক তখন ওর কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ পায় সে। পেছনে ফিরে তাকিয়ে দেখে এতক্ষণ যে লোকটা কবর খুঁড়ছিল সেই লোকটাই, কিন্তু তার চেহারা এতক্ষণে অনেক বিভৎস হয়ে গেছে। সে একটা ভয়ানক দৃষ্টি দিয়ে ওকে কবরের মধ্যে ঠেলে ফেলে দেয়, আর তারপর ওর কিছুই মনে করতে পারে না। কবিরাজকে দেখানোর পরে তিনি জানান ওকে সম্ভবত খারাপ কোনো কিছুতে আসর করেছিল, এই জন্য এমনটা হয়েছে। তিনি একটা তাবিজ দিয়ে বলেন এটা যেন সবসময় ও হাতে বেঁধে রাখে। এরপর অবশ্য ওর সাথে খারাপ কোনো কিছু ঘটেনি শাফিন ভাই। এমন আরও অনেক ঘটনা আছে এখানে, যে ঘটনাগুলো বেশ ভয়ঙ্কর এবং এখানকার মানুষজনের সাথে ঘটে গিয়েছে। সময় করে আরেকদিন লিখে পাঠাবো ইনশাল্লাহ। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকবেন। ভূত নাইটের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন সুমন, খুলনার খোরনিয়া থেকে। আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি অনেক ভালো এবং সুস্থ আছেন। আমার নাম তাওহিদ রহমান, আমি ঢাকার মহাখালী থেকে বলছি। আমি ভূত নাইটের একটা এপিসোডে নিজের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করেছিলাম। ঘটনাটি ভূত নাইটে প্রচার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আরও একটা ঘটনা ভূত নাইটে শেয়ার করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা ঘটে আমার নানুর সাথে। 2009 সালের ঘটনা। ঘটনাটি ঝালকাঠি জেলার। আমি সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার নানু ছিলেন খুবই ধার্মিক একজন মানুষ। ঘটনাটি যখন নানুর সাথে ঘটে তখন তার বয়স 50-এর কাছাকাছি। নানু 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতেন। আমার জীবনে আমি তাকে 5 ওয়াক্ত নামাজ কখনো মিস করতে দেখিনি। যাই হোক, একদিন ফজরের নামাজ আদায়ের জন্য নানু ঘুম থেকে উঠে অজু করতে বের হলেন। সময়টা ছিল শীতের সময়। ভাই, আমি একটু আগে বলে রাখতে চাই যে আমার নানুর বাড়ি যেই কলপার ছিল সেটা আমার নানু অজু করতে যেই কলপার থেকে কিছুটা সামনেই একটা বিরাট বড় জাম গাছ ছিল। প্রতিদিনের মতো সেদিনও নানু অজু করার উদ্দেশ্যে কলপারে যান। নানু কলপারে আসার পরে হঠাৎ তার চোখ পড়ল ওই বড় জাম গাছটার দিকে। নানু দেখলেন একটা সাদা অবয়বের মতো কিছু একটা জাম গাছের পাশে দাঁড়িয়ে আছে। নানু খুব সাহসী একজন মানুষ ছিলেন, তাই তিনি প্রথম বিষয়টিকে স্বাভাবিক মনে করছিলেন। নানু ভেবেছিলেন এটা হয়তো কোনো মানুষই হবে। নানু তখন অবয়বটাকে উদ্দেশ্য করে একটা ডাক দেন, কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসলো না। নানু বললেন, কে ওখানে? কে জামতলায় দাঁড়িয়ে আছে? কিন্তু কোনো সাড়া আসছে না। এবার ঘটল সবচেয়ে ভয়াবহ ঘটনা। নানু দেখলেন অবয়বটা উচ্চতা মুহূর্তেই দ্বিগুণ হয়ে গেল। এই অবস্থা দেখে নানু বেশ ভয় পেয়ে যান। নানু তখন অজু না করেই ঘরে চলে আসেন। নানু কাউকে কিছু বলেননি। এই ঘটনার পর থেকে নানুর সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। ওই ঘটনার পর থেকে নানুর সাথে ঘটতে থাকে বিভিন্ন প্যারানর্মাল ঘটনা। নানু রাতে ঠিকমতো ঘুমাতে পারতেন না। মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে নানু স্বপ্নে দেখতেন একটা সাদা কাপড় পরিহিত লোক নানুকে বলছে, তুই আর বাঁচবি না, আমি ফিরে এসেছি, এবার তোর আর রক্ষে নেই। এছাড়াও নানু প্রায় দেখতেন তার ঘরের ভেতরে 3টা সাদা বেড়াল মারামারি করছে। এমনকি নানু
রাতে ঘুমাতে যাওয়ার আগে অনুভব করতেন কেউ যেন তাকে ডাকছে। নানু শুনতে পেতেন যেন কেউ নানুর নাম ধরে ডাকছে। শুধু নানুর সাথেই এমন অদ্ভুত ঘটনা ঘটত। এভাবে প্রায় 20 দিন কেটে গেল। নানু আর এই অশান্তি সহ্য করতে পারছিলেন না। এবার নানু বাসার সবাইকে পুরো ঘটনাটা খুলে বললেন। নানুর ঘটনা শুনে তার পরের দিন একজন কবিরাজকে খবর দেওয়া হয়। কবিরাজ বাড়িতে এসে সবাইকে বললেন, এই বাড়িটাতে খারাপ জিনের নজর পড়েছে। জিনটা শুধু নানুকেই ভয় দেখাচ্ছে। শুধু নানুকে ভয় দেখানোর কারণ কি ছিল সেটা আমরা কেউই বুঝতে পারছিলাম না। কবিরাজ বললেন, এই জিনকে হাজির করতে হবে, তারপর সবকিছু জানা সম্ভব হবে। এরপর কবিরাজ কিসব মন্ত্র পড়ে সেই জিনের সাথে কথা বলা শুরু করলো। বাড়ির সবাই দেখছে কবিরাজ একটা অদৃশ্য কিছুর সাথে কথা বলছে। সবাই শুধু কবিরাজের কণ্ঠ শুনতে পাচ্ছিল, কিন্তু ওই জিনের কথা কেউই শুনতে পাচ্ছিল না। কবিরাজ সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই যেন দূরে সরে যায়। এরপর বেশ কিছুক্ষণ ধরে কবিরাজ এবং জিনের মধ্যে কথাবার্তা হলো। জিনের সাথে কথা শেষ হওয়ার পরে কবিরাজ সবাইকে বলল, এই জিন আপনাদের বাড়িতে নতুন এসেছে। জিনটা নাকি নানুর ক্ষতি করার জন্যই এখানে এসেছে। কবিরাজের সাথে সবাই জানতে চাইল যে কি কারণে এই জিন নানুর ক্ষতি করতে চায়। কবিরাজ বলল, নানুর বাবার সাথে নাকি এই জিনের শত্রুতা ছিল। আমার নানুর বাবার কারণে এই জিনের ক্ষতি হয়েছিল। জিনটা নাকি নানুর বাবার উপরে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু জিনটা নানুর বাবার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু জিনটা নাকি তাকে বলেছিল, তোকে হয়তো কোনো কিছু করতে পারলাম না, কিন্তু তোর কোনো কাছের মানুষের ক্ষতি আমি করবই। এই কথা বলে জিনটা চলে গিয়েছিল। এই কারণেই মূলত এত কিছু। কবিরাজ আরো বলল, এই 20 দিন ধরে জিনটা খুব চেষ্টা করেছে নানুর ক্ষতি করতে, কিন্তু নানু 5 ওয়াক্ত নামাজ পড়ার ফলে এই জিনটা নানুর কোনো ক্ষতি করতে পারেনি। এরপর কবিরাজ নানুদের বাড়ির চারপাশে 4টা গর্ত করে তার মধ্যে একটা করে তাবিজ পুঁতে দেন এবং বাড়িটা বন্ধ করে দেন। এবং সবার উদ্দেশ্যে কবিরাজ বললেন, এই জিনকে বাড়ি থেকে তাড়ানো সম্ভব হবে না, তবে আমি বাড়ি বন্ধ করে দিয়েছি, এতে করে জিনটা বাড়ির ভেতরে ঢুকতে পারবে না, কিন্তু বাইরে বের হলে অবশ্যই নানুকে কবিরাজের দেয়া তাবিজ পরেই বের হতে হবে। তারপরও কবিরাজ পরিবারের সবাইকে সাবধানে থাকতে বললেন। এরপর কবিরাজ চলে গেলেন। এরপর থেকে নানুর সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু জিনটা নাকি এখন পর্যন্ত ওই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, এটা বলেই সবাই ধারণা করে। আমি নিজেও যখন নানু বাড়িতে বেড়াতে মাঝে মাঝে যাই, তখন আমি এলাকাবাসীর মুখে শুনেছি এই জিনের ব্যাপারে বিভিন্ন কথা। তো ভাইয়া, এটাই ছিল আমার নানুর সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। প্রচারযোগ্য মনে হলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি একেবারে সত্য। যাই হোক, ভালো থাকবেন ভাইয়া। হ্যালো শফিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার নাম রেহানা পারভিন রেনু, লিখছি খুলনার পাইকগাছা থেকে। আমি প্রায় 6 মাস যাবৎ ভূত নাইট শুনছি। আপনার কণ্ঠটা সত্যি খুব দারুণ লাগে আমার কাছে। অনেক অনেক কৃতজ্ঞতা। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমাদের পরিবারের সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে। মূলত এই ঘটনাটা আমাদের গ্রামের অনেকের সাথেই ঘটেছিল সেই সময়। আমাদের গ্রামটা শহর থেকে অনেক দূরে হওয়ার কারণে মানুষজনও কিছুটা সেকেলে টাইপের। ঘটনাটি ঘটে এক গরমের সময়। গ্রামে হাট খোলার একজন অচেনা লোক কিছু জিনিসপত্র নিয়ে আসেন। জিনিসপত্র বলতে তিনি বিক্রির জন্য বিভিন্ন ধরনের হাড়গোড়, বড় বড় শিং, বিভিন্ন ধরনের লাল আর কালো ফল আর বেশ কিছু তাবিজ কবজ নিয়ে আসেন। লোকটা দেখতে অনেক কালো, গলায় অনেক পরিমাণে তাবিজ ঝোলানো থাকে সবসময়। কথা বলতো কোনো একটা আঞ্চলিক ভাষায়, যেটা আমাদের এলাকার সাথে মিলত না। আমাদের স্কুলের পেছনেই হাট খোলা। আমি নিজেও বেশ কয়েকবার দেখেছি লোকটাকে। সকাল থেকে দুপুর অবধি আগানে বাগানে ঘোরাঘুরি করত। বিকেলবেলা বাজার বসলে কয়েকটা বস্তা বিছিয়ে তার উপরে সেই অদ্ভুত জিনিসগুলো রেখে সবাইকে তার দিকে ডাকতো আর সেই জিনিসগুলোর গুণাগুণ বলতো। 2-3 দিন যাবার পরে
স্কুলের ছেলেদের মুখে শুনতে পেলাম ওই লোকটা নাকি ম্যাজিক জানে। এই কথা শোনার পরে আমি বাড়ি ফিরে আম্মুকে বললাম, আম্মু ওই লোকটা নাকি ম্যাজিক জানে। আম্মু বলল, ম্যাজিক না মা, ওই লোকটা শয়তান, মানুষকে ভুলভাল বুঝিয়ে ক্ষতি করে। শাফিন ভাই আগেই বলেছে আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি, এ কারণে আমি সুযোগ খুঁজছিলাম যে কিভাবে লোকটার কাছ থেকে আমি জাদু শিখব। সেদিন বৃহস্পতিবার ছিল, স্কুল তাড়াতাড়ি ছুটি হওয়ায় আমি আর আমার ছোট ভাই ওই লোকটাকে খুঁজতে লাগলাম। বাজারে কোথাও তাকে না পেয়ে বাড়ির ফিরে আসলাম। আমরা যখন বাড়ি ফিরে আসছিলাম, ফেরার পথে বাগানের রাস্তায় তার সাথে আমাদের দেখা হয়ে গেল, কিন্তু তিনি আমাদেরকে কোনো পাত্তাই দিলেন না। আমরা অনেক অনুরোধের পরে লোকটা আমাদেরকে বলল, ভয় পাইলে কিন্তু আমার দোষ না। আমি বললাম, ঠিক আছে। লোকটা তখন এদিক ওদিক তাকিয়ে বলল, এখন আমাদের আশেপাশে কি কোনো মানুষ আছে? আমি তারপর চারপাশে তাকিয়ে দেখলাম পুরো বাগান ফাঁকা, শুধু আমরা তিনজন। আমি বললাম, না তো। লোকটা তখন তার থলে থেকে অনেক খোঁজাখুঁজি করে একটা মাদুলি বের করে আমার হাতে দিয়ে বলল, এটা ধরো। আমি সেটা ধরার পরপরই আমার গায়ে কেমন জানি একটা ঝাঁকি দিয়ে উঠল, কেমন যেন শীত শীত অনুভূতি লাগতে লাগলো আমার। তারপর লোকটা আমাকে বলল, দেখো তো তোমার পেছনে কে? তার কথা মতো পেছনে তাকাতেই আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। একটা দৈত্যাকার ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আমার পেছনে, তার কোনো মুখ নেই। আমি ঠিক বলে বোঝাতে পারবো না শাফিন ভাই সে দেখতে কেমন ছিল, তবে সে কোনো মানুষ ছিল না। তাকে দেখার সাথে সাথে আমি একটা চিৎকার দিয়ে জ্ঞান হারাই। তারপর কি হয়েছিল জানি না। জ্ঞান ফেরার পরে আমার ছোট ভাই আমাকে জিজ্ঞেস করেছিল, আপু তুমি অমনভাবে চিৎকার করলে কেন? আমি তখন ওকে বলি, তুই আমার পেছনের ওই জিনিসটা দেখিসনি? ও তখন বলে, সেখানে নাকি কিছুই ছিল না, আমি নাকি কিছু না দেখেই একটা চিৎকার দিয়েছি। রাতের বেলা আব্বু চিন্তিত হয়ে বাড়ি ফিরলেন। আম্মুকে বললেন, ওই লোকটা কালো জাদু জানে। সেটা জানার পর থেকেই নাকি গ্রামের লোকজন তার কাছে যাওয়া শুরু করেছে। গ্রামের মধ্যে অনেক লোকই অনেকের শত্রু, আর তারা একজন আরেকজনের উপরে তাবিজ করছে। আব্বু চিন্তিত ছিলেন, কেননা আমাদের এলাকার যিনি মেম্বার, তাদের পরিবারের সাথে আমাদের সম্পর্ক খুব খারাপ ছিল। আমার আব্বু একজন ভালো মানুষ, তিনি কারো ক্ষতি করতে চান না, কিন্তু কেউ যদি তার ক্ষতি করে তখন তিনি কি করবেন? এই ঘটনায় 2 দিন পরে লোকটা যেমন হঠাৎ করে এসেছিল, ঠিক তেমনি হঠাৎ করে ওই লোকটা গায়েব হয়ে গেল। যেদিন লোকটা গ্রাম ছেড়ে চলে গেল, তার পরদিন সকালবেলা ঘুম থেকে উঠলাম একটা মৃত্যুর সংবাদ পেয়ে। আমাদের প্রতিবেশী সুবহান কাকা মারা গেছেন। ওদের বাড়ি গিয়ে জানতে পারলাম ভোরের রাতে সুবহান কাকা ও মা গো বাঁচাও বলে একটা চিৎকার করে ওঠে। সবাই ছুটে এসে দেখে সুবহান কাকা 2 হাত দিয়ে বুক চেপে ধরে উঠোনের মাঝখানে ছটফট করছে। সাথে সাথে তাকে ক্লিনিকে নেবার ব্যবস্থা করা হয়, তবে সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান। ডাক্তার বলেছেন হার্ট অ্যাটাক। ওদের বাড়িতে সবাই একটা কথাই বলে কাঁদছিল, এই রাতের বেলা উঠানে কেন গেল সে? দাফন শেষ করে সবাই যে যার মতো বাড়ি ফিরে গেল। এরপরে ঘটনাটা ঘটে আমাদের পরিবারে। সেদিন রাতে আব্বু অনেক রাত করে বাড়ি ফেরেন। আম্মু দেখেন আব্বুর গা হাত পা কাঁপছে। আম্মু তখন জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আব্বু আম্মুকে বলেন তিনি নাকি ভয় পেয়েছেন। আম্মু বললেন, কিভাবে? আব্বু বললেন, উনি বাজার করে বাড়ি ফিরছিলেন, তখন হঠাৎ বাগানের মধ্যে থেকে একজন লম্বা মতো দেখতে লোক বাইরে বেরিয়ে আসে। আব্বু জিজ্ঞেস করে, তার নাম অমুক না? আব্বুকে জিজ্ঞেস করল। আব্বু বলে, হ্যাঁ। তখন সেই লোকটা আব্বুকে টেনে বাগানের মধ্যে নিয়ে যেতে চায়। আব্বু কিছুতেই তার সাথে যেতে চায়নি। লোকটার গায়ে নাকি প্রচুর শক্তি। তখন পেছন থেকে কয়েকজন লাইট মারতে মারতে এগিয়ে আসে, আর আব্বু তখন দেখেন তার পাশে সেই লোকটা আর নেই। এসব শুনে আম্মু বলেন, চলো গোসল করে নাও, সব ঠিক হয়ে যাবে। এই বলে তারা পুকুর পাড়ে গেলেন। আম্মু হারিকেন ধরে আছেন, আর আব্বু পানিতে নেমে গোসল শুরু করলেন। আমরা ঘরেই ছিলাম। একটু পরে হঠাৎ বাইরে চেঁচামেচির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি আম্মু আর আব্বু পানিতে ডুবে হাবুডুবু খাচ্ছে। তাদেরকে দেখে মনে হচ্ছে তাদেরকে পানির তলায়
কেউ চেপে ধরছে। আমি চিৎকার করে সবাইকে তখন ডাক দিই। সবাই আসতে আসতে আব্বু আম্মু অজ্ঞান হয়ে যায়। সবাই মিলে তাদেরকে পানি থেকে টেনে তুলে বাড়িতে আনেন। তারপর জ্ঞান ফিরলে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। তখন আব্বু বলেন উনি পুকুরে গোসল করছিলেন, আম্মু পাড়ে দাঁড়ানো ছিল। হঠাৎ আব্বু দেখতে পান আম্মুর পেছনে দৈত্যাকার একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না। আব্বু আম্মুকে ডাক দিবেন, সাবধান করবেন, সেটা বলার আগেই সেই জিনিসটা ধাক্কা মেরে আম্মুকে পানিতে ফেলে দেয়। আর তারপর কেউ যেন তাদেরকে পানিতে দম আটকে মারার চেষ্টা করে। অথচ আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু আমি কাউকেই দেখতে পাইনি সেখানে। আব্বুর এই বর্ণনা শোনার পরে আমার সেদিন দুপুরের কথা মনে পড়ে যায়, যখন আমি দেখেছিলাম কিন্তু আমার ভাই দেখেনি। তখন আমি ওনাদেরকে সেদিনের ঘটনাটা পুরোটা বলি। সব শুনে আব্বু কবিরাজ ডাকেন, কিন্তু কবিরাজ কিছুই করতে পারে না। পরদিন রাতের বেলা হঠাৎই আম্মুর ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পান আমার ছোট ভাই কাঁদছে। তিনি দৌড়ে পাশের ঘরে আসেন আর আধো অন্ধকারে দেখেন একটা কালো ছায়ামূর্তি আমার ছোট ভাইকে কাঁধে নিয়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। আম্মু সাথে সাথে জানালার লাইট জ্বালান, আর সাথে সাথে আমার ছোট ভাই শূন্য থেকে নিচে ফ্লোরে পড়ে যায়। সে রাতে পুরোটা সময় আমরা জেগেছিলাম। পরদিন আব্বু অনেক দূর থেকে একজন কবিরাজ আনেন। তিনি বাড়িতে ঢুকেই বাড়ির পেছন দিকে চলে যান। তারপর আমাদের সফেদা গাছের দিকে হাত দেখিয়ে বলেন এই গাছটা কেটে ফেলেন। আব্বু কোনো কথা না বলে চুপচাপ গাছটা কেটে ফেলেন। গাছটা কেটে ফেলার পর কবিরাজ সবাইকে যে জিনিসটা দেখান তার কথা আমরা ভাবতেও পারিনি। সেই সফেদা গাছের প্রত্যেকটা ডালেই শিরার মতো শুকনো রক্ত লেগে আছে। আর তারপর তিনি সেই গাছটা গোড়া থেকে খুঁড়ে বের করে আনেন একটা বড় মাদুলি, আর বলেন এটাই আমাদের এসব সমস্যার মূল কারণ। আর তিনি সেটা পুড়িয়ে ফেলেন। এরপর তিনি আমাদের বাড়িটা বন্ধ করে দেন। সুবহান কাকার বাড়িতে গিয়েও কবিরাজ তার খাটের তলা থেকে মাদুলি বের করে আনেন। তবে সবার ধারণা ওটা ওনার পরিবারের কেউ করেছিলেন। গ্রামের আরও অনেক পরিবার এমন ভয়ানক ভোগান্তিতে ভুগেছিল। অন্য কোনো একটা এপিসোডে সেগুলো লিখে পাঠাবো ইনশাল্লাহ। আপনি ভালো থাকবেন ভাইয়া। ঘটনাটা পড়ে শোনালে অনেক খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘটনাটি আমাদেরকে ইমেইল করেছেন। আমি চলে যাচ্ছি আরেকটা ঘটনায়। ভূত নাইট। আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোই আছেন। আমার নাম মাজিদ আহমেদ। আমার বাসা টাঙ্গাইলের ঘাটাইল থানায়। আমি প্রায় 4 মাস যাবৎ ভূত নাইট শুনি। আজকে নিজের জীবনের একটা অভিজ্ঞতা নিয়ে ভূত নাইটে চলে আসলাম। যদি ভালো লাগে তাহলে ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল। আমি মূলত একটা বেসরকারি সংস্থায় কর্মরত আছি। আমি দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে 2017 সালে। একদিন অফিস থেকে আমি এবং আমার আরও 2 জন কলিগকে পাঠানো হয় রংপুরে। একটা অফিসিয়াল কাজের জন্য আমরা 3 জনকে পাঠানো হয়। আমরা 3 জন সেদিন রাতেই আমাদের অফিসের গাড়িতে রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। রাত 10:30টার দিকে আমরা বের হয়ে পড়ি। আমরা তখন সিরাজগঞ্জের ভেতর দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে হঠাৎ গাড়িতে কি একটা সমস্যা হওয়ায় গাড়ি মাঝপথে থেমে গেল। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, গাড়ি থেমে গেল কেন? ড্রাইভার বলল স্যার গাড়ির ইঞ্জিনে মনে হয় কোনো সমস্যা হয়েছে। এই কথা বলে ড্রাইভার গাড়ি থেকে নেমে গেল। আমরাও নেমে গেলাম। নেমে দেখলাম গাড়ির পেছনের একটা চাকা পাংচার হয়ে গেছে। একটা নির্জন জায়গায় গাড়ি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। রাস্তার বাম পাশে আমরা দাঁড়িয়ে আছি। এদিকে ড্রাইভার চাকা খুলে নতুন চাকা লাগাচ্ছে। রাস্তার বাম পাশে, অর্থাৎ আমরা যেই পাশে ছিলাম সেই পাশে অনেক বড় আর ঘন একটা জঙ্গল। এত রাতে একটা জঙ্গলের পাশে দাঁড়িয়ে থাকাটা একটু ভয়ের, কিন্তু কিছু করার নেই। গাড়ির চাকা পাংচার হয়েছে, ঠিক না হওয়া অবধি এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। হঠাৎ আমরা 3 জন শুনলাম জঙ্গলের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে।
কান্নার আওয়াজটা ছিল খুবই ভয়ানক এবং অদ্ভুত। আমরা তিনজন এবং ড্রাইভার তখন ভয় পেয়ে গেলাম। রাত তখন 12টার কাছাকাছি। ড্রাইভার তো ভয়ে কাঁপছে। আমরা তিনজনও কান্নার আওয়াজ শুনে ভয় পেয়ে যাই। ড্রাইভারকে বললাম, তাড়াতাড়ি চাকা লাগানো শেষ করো। আর হঠাৎই কান্নার আওয়াজ থেমে গেল এবং তার 10 সেকেন্ড পরে শুরু হলো হাসির শব্দ। এবার মনে হলো কেউ যেন ভয়ানক কণ্ঠে খুব জোরে জোরে হাসছে। আমরা সবাই এই ভয়াবহ পরিস্থিতিতে কিছু করার মতো সাহস পাচ্ছিলাম না। ড্রাইভার এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে বরফের মতো শীতল হয়ে গিয়েছিল। হঠাৎ করে আমরা যে দৃশ্যটা দেখলাম সেটা আমরা কেউই আশা করিনি। আমরা তিনজন দেখলাম জঙ্গলের ভেতরে আগুন জ্বলছে। মনে হচ্ছিল পুরো জঙ্গল যেন আগুনে পড়ছে। আমরা সবাই তখন গাড়ি ওখানেই রেখে একটা দৌড় দিয়ে একটা সামনের জায়গায় চলে আসি। ড্রাইভার ততক্ষণে অজ্ঞান। আমরা তিনজন ড্রাইভারকে একটা জায়গায় বসিয়ে তার জ্ঞান ফেরালাম। রাত তখন 1টা। এত রাতে এই রাস্তায় কোনো মানুষও পাওয়া গেল না। অবশ্য এত রাতে কাউকে এই রাস্তায় না পাওয়াটাই স্বাভাবিক। আমরা দেখলাম আমাদের ডান পাশে একটু সামনে অনেক বড় একটা মাঠ এবং ওই মাঠের শেষের দিকে অনেকগুলো ঘরবাড়ি দেখা যাচ্ছে। ড্রাইভার এবং আমাদের এক কলিগকে পাঠিয়ে দিলাম ওই মাঠের শেষ দিকে সেই ঘরবাড়িগুলো যেখানে রয়েছে সেদিকে, যাতে কারো সাহায্যে আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারি। এবং আমি ও আমার এক কলিগ আমরা দাঁড়িয়ে গাড়ি পাহারা দিচ্ছি। আমরা দুজন গাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়েছিলাম। যাই হোক, প্রায় 30 মিনিট পরে ড্রাইভার এবং আমার ওই কলিগ একজন বৃদ্ধ লোককে সাথে নিয়ে এলো। এরপর বৃদ্ধ লোককে আমাদের সাথে ঘটা সব ঘটনা খুলে বলি। বৃদ্ধ আমাদের কথা শুনে বললেন, জায়গাটা মোটেই ভালো না। আমি বুঝতে পারছি যে আপনাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আপনাদের ভাগ্য ভালো যে আপনাদের সাথে খারাপ কোনো কিছু ঘটেনি। বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, এই জায়গায় কি এমন সমস্যা যে আমাদের সাথে খারাপ কিছু ঘটতে পারত? বৃদ্ধ লোকটা জবাবে বললেন, এই জঙ্গলে প্রায় 7 বছর আগে 4টা গলাবিহীন লাশ পাওয়া গিয়েছিল। তারা 4 জনই ছিল কোনো একটা কলেজের ছাত্র। তাদেরকে খুব জঘন্যভাবে খুন করা হয়েছিল। তারপর থেকে মূলত এই জঙ্গলে রাতের কান্নার আওয়াজ, হাসির আওয়াজ এবং আগুন জ্বলতে দেখা যায়। অনেকেই এই জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় বিভিন্ন সব ভৌতিক ব্যাপার লক্ষ্য করে, অথচ এসব ভয়ানক ঘটনা কারোর সাথে সরাসরি সম্মুখভাবে হয় না। বৃদ্ধ লোকটার মুখে ঘটনার ব্যাপারে বিস্তারিত শোনার পরে আমরা জাস্ট আর কিছু বলার মতো পরিস্থিতি ছিলাম না। ভাইয়া, এরপর আমরা আর রংপুরে না গিয়ে টাঙ্গাইলেই ফিরে আসি। ভাইয়া, এই ঘটনাটা আপনারা কতটুকু বিশ্বাস করবেন জানি না, কিন্তু ঘটনাটি 100% সত্য। অনেকেই বিভিন্ন যুক্তি দিতে পারেন, কিন্তু এই ঘটনাটি একেবারে সত্য। যাই হোক, ভালো থাকবেন ভাইয়া। আমি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আমার নাম মাজিদ আহমেদ, লিখছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা থেকে। আমি চলে যাব আরেকটা ইমেল স্টোরিতে। ভূত নাইট। এই ঘটনাটি আমার ফেসবুক পেজ আরজে শাফিন, সেখানে পাঠিয়েছেন আদিত্য রায়। আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আদিত্য রায়। আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। প্রতি শুক্রবারেই আপনার এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকি। 1 সপ্তাহ পরে যখন আপনাদের অনুষ্ঠান শুনি তখন খুব ভালো লাগে। মূল ঘটনায় চলে আসি। ঘটনাটি আমার দূর সম্পর্কের এক মামির সাথে ঘটেছে। বছর 10 হলো আমার মামা মারা গিয়েছে। আমার মামি তার একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে থাকে। তো তাদের বাসায় অশরীরী অস্তিত্ব আছে বলে মামির ধারণা। প্রায় রাত হলেই তাদের সাথে ঘটত নানা ধরনের ভৌতিক ঘটনা। যেমন মামির মেয়ে যখন রাত 1:30-2টার দিকে পড়াশোনা শেষ করে ঘুমোতে যেত, তখন তার মনে হতো তার আশেপাশে কেউ যেন কাগজ ছিঁড়ছে। বর্ষার সময় একদিন বৃষ্টি হচ্ছিল, তো মামির মেয়ে কোচিংয়ে গিয়েছিল। বাসায় শুধু মামি এবং মামির ছেলে। তারা রুমে বসে টিভি দেখছিল, কিন্তু হঠাৎ তারা খেয়াল করলো যে তাদের বাহিরের বাথরুমে কেউ লাইট জ্বালিয়ে বাথরুমে ঢুকলো এবং কিছুক্ষণ পরে
লাইট অফ করে তারা বেরিয়ে আসলো। তখন তারা দুজনে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তারা দেখল লাইট জ্বলল নিবল ঠিকই, কিন্তু সুইচ কোনো চাপ পড়ল না। এটি দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা ভেবেছিল যে চোর ডাকাত কিনা, কিন্তু তারা সেখানে গিয়ে দেখল সেখানে কেউ নেই। এরপরে তারা প্রচণ্ড ভয় পেয়ে একদিন মামি রান্নাঘরে রান্না করছিল। তাদের উপরের ফ্ল্যাটে কেউ ছিল না তখন। উপরের ফ্ল্যাটে যারা থাকতো তারা মামিদেরকে চাবি দিয়ে বাইরে গিয়েছিল, কিন্তু মামিরা স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে তাদের উপরের ফ্ল্যাটে কেউ যেন চেয়ার টানাটানি করছে, জোরে জোরে দৌড়াদৌড়ি করছে। পরে যখন মামির ছেলেকে নিয়ে ফ্ল্যাটে গেল, দেখল সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তারা বুঝতে পারছিল যে উপর থেকে শব্দ হচ্ছিল। তারপরে গভীর রাতে প্রায় তারা শুনতে পেত কেউ যেন ছুরি বা দা বটি ধার দিচ্ছে, কিন্তু তারা গভীর রাতে এগুলোকে কারোর ধার দেওয়ার কথা না। মামি প্রায় সময় স্বপ্ন দেখত যে তাদের ঘরের এক কোণায় একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে, তাদের দিকে তাকিয়ে বীভৎসভাবে হাসছে। তারপরে মামিরা এগুলো বাড়িওয়ালাদের সাথে শেয়ার করে। বাড়িওয়ালারা বলেন যে এসব শুধু তারাই না, এগুলো তাদের বিল্ডিংয়ের সব ভাড়াটিয়ারাই অনুভব করেন। তারপরে মামির কাছ থেকে জানা যায় যে তাদের পাশের ফ্ল্যাটে একজন ভদ্র মহিলা থাকতেন। তিনি প্রায় রাতেই স্বপ্ন দেখতেন যে তিনি শুয়ে আছেন এবং কেউ যেন তার চোখের সামনে একটা ফাঁসির দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তিটি দাঁড়িয়ে থাকত তার চেহারা ছিল অনেক বীভৎস একজন মানুষের মুখে যখন অনেকগুলো গুলি করা হয় ঠিক সেরকম। এই ভদ্র মহিলার স্বপ্নেও না বাস্তবে এরকম বারবার দেখেছেন। তো এত কিছুর পরে ওই মহিলাটি প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল, এজন্য তারা বাসাটি ছাড়তে বাধ্য হয়েছিল। তার মামিদের এলাকার একজন হুজুরকে তারপরে তারা ডেকে আনেন। হুজুর বিল্ডিংয়ে ঢোকার আগেই একটি অন্যরকম আবহাওয়া, সেটা তিনি বুঝতে পারছিলেন। তার কাছে মনে হয়েছিল বাহিরের পরিবেশ এবং আবহাওয়ার থেকে এই বিল্ডিংয়ের ভেতরের আবহাওয়া অনেকটা গরম। তো তিনি পুরো বিল্ডিং পর্যবেক্ষণ করে যেটি বলেন সেটি শোনার জন্য মামিরা একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি বলেন, এই বিল্ডিংয়ে একটা অশরীরী শক্তি না, অসংখ্য অশরীরী শক্তি আছে। তো তিনি এবং আরও একজন বড় হুজুর মিলে পুরো বিল্ডিং বাধাই করে দিলেন। এটা একটা নির্দিষ্ট সময় বলে দেন যে এই সময়ের মধ্যে এই বিল্ডিংয়ে কোনো অশরীরী শক্তি কাজ করবে না, এবং তারা বিল্ডিংয়ের মেইন দরজায় গরুর কিছু দাঁত, চামড়ার টুকরো, একটা নিম পাতার ডাল ঝুলিয়ে দেন। এগুলো রাখলে বলে অশরীরী শক্তি বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবে না। বিশ্বাস করেন ভাই, আমি নিজে গিয়েও সেগুলো দেখেছি, এমনকি এখনও সেগুলো সেখানেই আছে। তো এখন তারা সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অনেক ভালো আছেন। সবাই তাদের জন্য দোয়া করবেন। তো এই ছিল আমার ঘটনা। জীবনে প্রথমবার লিখছি, তাই গুছিয়ে লিখতে পারি না। আমি আমার সবটুকু দিয়ে লিখছি। জীবনে কোনো ভূত প্রেত আত্মা বা জিন দেখিনি, কিন্তু এসব দেখেছে এবং অনুভব করেছে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের চারপাশে এমন অনেক ঘটনা আছে যেগুলো আমাদের অজান্তেই ঘটে যায়, সেগুলো আমরা বুঝতে পারি না। এই ছিল আমার ঘটনা। ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল। ভূত নাইটকে অসংখ্য ধন্যবাদ যে প্রতি শুক্রবার আমাদেরকে এত ভালো ভালো ঘটনাগুলো পড়ে শোনায়। ধন্যবাদ ভূত নাইটের প্রতি এবং অসংখ্য শুভকামনা রইল। ঘটনাটি আমার ফেসবুক পেজ RJ শাফিন, সেখানে পাঠিয়েছেন আদিত্য রায়। আমি চলে যাচ্ছি আরেকটা ইমেল স্টোরিতে। এরপরই আমরা গেস্টের কাছ থেকে তার ঘটনাটা শুনবো এবং এর পরবর্তীতে আমরা ফোন কলে সরাসরি যারা বিভিন্ন প্রান্তে আছেন দেশের, তাদের কাছ থেকে তাদের ঘটনা শুনতে চেষ্টা করব। আমি চলে যাচ্ছি আরেকটা ইমেল স্টোরিতে। আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাফিন। আমি মিরপুর 10, ঢাকা 1216 থেকে বলছি। তো ভাইয়া, এই ঘটনাটি হলো প্রায় 30 বা 45 বছর আগে। ঘটনাটি আমার নানুর মুখ দিয়ে শোনা। তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে বাবা হুজুর মসজিদ বা বাইতুর রহিম মসজিদের ডান ও বাম পাশে বা
বলতে গেলে এই মসজিদের চারিদিকে যে বাড়ি ঘর আছে তা পুরো জায়গাটি নিয়ে। আপনি তো জানেনই যে বাড়ি ঘর বানানোর সময় হালকা একটু জায়গা আগে ফাঁকা রাখতে হয়। এই ঘটনাটা আমার নানুদের বংশের সবার সাথেই ঘটে। আমার নানুর ছোট ভাই এবং আমার মায়ের সাথে ঘটে প্রথমে। আমার মার কথা বলি আগে। আমার নানু বাড়িটি পুরো টিন শেড ছিল তখন, আর তার ডান দিকে একটা বাথরুম ছিল। বাথরুমটির উপরে একটা কলা গাছ ছিল। ওই কলা গাছের পেছন দিয়ে সারাক্ষণই একটা খারাপ বাতাস যাতায়াত করে। ওই বাতাসের রাস্তায় যে জিনিসই থাকে না তা ওই বাতাস নিয়ে যায়, আর যেটা নিয়ে যেত সেটা কখনো ফিরিয়ে আসে না। আমার মার ঘটনাটা বলি। একদিন রাতে আমার মা বাথরুমে যাওয়ার জন্য আমার নানুকে ডাক দেয়, কিন্তু আমার নানু ঘুমাচ্ছিল বলে উঠতে পারেনি তখন। আমার মায়ের বয়স 15 বছর ছিল। তখন আমার মা ভয়ে ভয়ে বাথরুমে যায়। আমার মা যখন বাথরুমে প্রবেশ করে তখন আমার মা পেছন থেকে কিছু একটা অনুভব করে, কিন্তু আমার মা পেছনে না তাকিয়ে বাথরুমের দরজাটা বন্ধ করে দেয়। ওই খারাপ জিনিসটা আমার মাকে বাথরুম থেকে বাহির করার জন্য বিভিন্ন আওয়াজ করতে থাকে, যেমন আমার নানুর আওয়াজে, আমার নানার আওয়াজে, যে কিনা আমার মায়ের জন্মের আগে মারা গেছেন। তারপরে আমার মা বের হননি, তিনি প্রচণ্ড রকমের ভয় পেয়ে গিয়েছিলেন। আমার মা যখন বাথরুম থেকে বের হবে তখন বাথরুমের উপর থেকে এমন একটা আওয়াজ আসলো যেন কেউ জুতা পরে বাথরুমের চালের উপরে অনবরত হাঁটছে। তারপর আমার মা বাথরুমের দরজা থেকে একটু ফাঁক করে দেখেন যে বাহিরের লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে যে 5 জন মানুষ দাঁড়িয়ে কথা বলছে। তখন আমার মায়ের একটু ভয় কমে গেল এবং সে বাথরুম থেকে বের হলো, কিন্তু সে বের হয়ে দেখল যে সেখানে একটা মানুষ নেই। সে তখন ভয় পেয়ে যায়, আর তার পেছন থেকে হঠাৎই তার নাম ধরে কেউ ডাক দেয়। সে তখন মনে মনে আয়াতুল কুরসি অন্যান্য দোয়া পাঠ করতে থাকে। আমার মা ভয়ে ভয়ে ঘরে ঢুকে যায়, আর আমার মা যখন ঘরে ঢুকে তখন তার পুরো শরীর ভয় কাঁপছিল। তার প্রচণ্ড রকমের জ্বর আসে। তারপর আমার মাকে আমাদের মসজিদের সবচেয়ে বড় অলি দাদা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। সে বলে সে যেন ওই চিপায় আর না যায়, বাথরুমে গেলে একজনকে সাথে নিয়ে যাবে। তার পরের দিন আমার মা আমার নানুকে সাথে নিয়ে যায়। আমার মা যখন বাথরুম থেকে বের হয়ে ঘরে ঢুকবে তখন তার পাশ দিয়ে একটা ছায়া দৌড় দেয়। আমার মা তখন ভয় পেয়ে নানুকে বলে, মা দেখো এটা কি? তখন আমার নানু বলে যে এটার দিকে নজর দিস না, সোজা ঘরে ঢুকে। তারপর প্রায় 20 বছর কেটে যায়। আমাদের টিনশেড বাড়ির ওখানে এখন বিল্ডিং তৈরি করা হলো। তখন একদিন আমার ছোট নানা ছাদে ঘুমাচ্ছিলেন। মধ্যরাতে আমার ছোট খালামণি ওনাকে এসে ডাক দেয়। সে যখন ছাদে ঘুমাচ্ছিলেন তখন বলেন যে কাকা ছাদে শোবেন না। আমার নানা ঘুম থেকে উঠে দেখে তার বুকের উপরে একটা কালো ছায়া বসে আছে। সে যখন তাকে কাউকে ডাক দেওয়ার অবস্থা তখন আর তার নেই। কিছুক্ষণ পরে এই অবস্থার মধ্য দিয়ে ফজরের আজান দেয়। তখন আমার নানার উপর থেকে সেই ছায়াটি হঠাৎ করে সরে যায়। তখন আমার নানা বড় খালামণিকে ডাক দেয়। তারপরে আমার নানা ছাদের থেকে নেমে আসে। এরপরেই কবরস্থানের একটা ফুল গাছ ওঠে। আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমার নানুর একটা বোনও ছিল, তার মেয়ে তানিয়া কবরস্থানে সেই ফুল গাছটি লাগিয়েছিল এবং সেই গাছটি থেকে ফুল ছিঁড়ত। সবাই মানা করতো, কিন্তু সে কারো কথা শুনতো না। তারপর একদিন তাকে দুপুরবেলায় আর পাওয়া যাচ্ছে না। একজন খোঁজ নেয় যে সে নাকি রাস্তার মোড়ে পড়ে আছে, 3 রাস্তার মোড়ে পড়ে আছে। তারপর দাদা হুজুর সেই ফুল গাছটিকে জোর করে উঠিয়ে সেটাকে পুড়ে ফেলে। তার 1 বছর পরেই দাদা হুজুর মারা যান। তারপর ওই মসজিদের চারপাশে বিল্ডিং হয়ে যায়, কিন্তু ওই খারাপ বাতাসটা এখনো আছে। ওখানে কেউ যায় না দেখে চিপার সেই রাস্তাটা একটা বড় গেট লাগিয়ে দেওয়া হয়। তো শাফিন ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। আমি সময় পেলে আরও কিছু ঘটনা আমার জানা সেগুলো লিখে পাঠাতে চেষ্টা করব। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন শরীফুল ইসলাম শাফিন, মিরপুর থেকে। করার সুযোগ করে দেবে। যেমনটা এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে একজন গেস্ট রয়েছেন। অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনার নাম বলে আপনার ঘটনা শেয়ার করবেন। ধন্যবাদ শাফিন ভাই। আজকে আমি
দুইটা স্টোরি শেয়ার করব। তো আমার প্রথম স্টোরিটা এরকম যে আমার নানা, উনি বর্তমানে খুব বৃদ্ধ, অনেক বয়স তার। তার আগে একটু আপনার নামটা বলবেন এবং কোত্থেকে এসেছেন সেটা একটু জানাবেন। জি, আমার নামটা হচ্ছে মোহাম্মদ সাইম ইসলাম। আমি আসছি পূর্ব রামপুরা থেকে। হুম। তো আমার নানা আমাদের এলাকার খুব সিনিয়র একজন মানুষ। তো তার সাথে একদিন খুব ভয়াবহ ঘটনা ঘটে। ঘটনাটা ছিল এরকম যে উনি একদিন রাতে ঘুমাইতেছিল। তো ঠিক রাত তখন 2টা বা 3টা হবে, এরকম সময় তার বাড়িতে তার এক বন্ধু আসে। তো আসার পরে তাকে ডেকে বলতেছে যে মাছ ধরার জন্য। তো আমার নানা মাছ ধরতেন, আমাদের নানা মামা সবাই ওনারা জেলে। তো তারপরে আমার নানা তার বন্ধুর সাথে বেরিয়ে গেলেন মাছ ধরার জন্য। তো পুকুর পাড়ে যখন যায়, একটা পুকুরে তাদের মাছ ধরতে যায়। তো মাছ প্রায় 2 ঘন্টার মতো তারা ধরতেছিল। তো একটা সময় যে দেখাইতেছি, উনি দেখতেছেন যে ওনার বন্ধু যেই বালতিতে মাছ রাখা ছিল, সে ওইখান থেকে মাছ নিয়ে কাঁচাই মাছ খাইতেছে। তো এই দৃশ্য দেখে আমার নানা খুব ভয় পেয়ে যায়। তখন আমার নানার সাথে বিড়ি এবং ম্যাচ ছিলেন। তো তারপর উনি সাথে সাথে সিগারেটটা জ্বালায় দেন। তো সিগারেটটা জ্বালানোর সাথে সাথেই ওই অশরীররা মাছ খাওয়া বন্ধ করে দেন। তো তারপরে যখন বিড়িটা শেষ হয়ে যায়, তখন সে আবার মাছ খাওয়া শুরু করে। তো তারপরে আমার নানা অনেক ভয় পেয়ে গেছে। তারপর আমার নানা বলতেছে যে তুমি কাঁচা মাছ খাইতেছো। পরে অশরীররা আমার নানা কীভাবে জবাব দিলেন যে আমি কাঁচা মাছ না, আমি তোরেও কাঁচা খাবো, মানে এরকম একটা কথা সে বলে। তো বলার পরে আমার নানা খুব ভয় পেয়ে যায়। তো আমার নানা খুব কবিরাজি জানতেন। তো তারপরে সে দোয়া তো সব পড়া শুরু করলেন এবং গোল একটা সার্কেল আঁকলেন। ওই সার্কেলে সে দাঁড়ায় ছিলেন। যতক্ষণ ওই সার্কেলে দাঁড়ায় ছিলেন ততক্ষণ পর্যন্ত তাকে অশরীরটা কোনো আঘাত করতে পারেনি। তো অনেকক্ষণ প্রায় আমার নানাকে কাছে আসতে চাইছিল, কিন্তু কাছে আসতে পারে নাই। তো অনেকক্ষণ যাবৎ হওয়ার পরে ফজরের আজান দেওয়া হয়। তো ফজরের আজান দেওয়ার পরে হঠাৎ করে আমার নানা পিছনে তাকায় সামনে তাকাইলো। যে কোনো কারণে সে পিছনে তাকাইছিল। তাকানোর পরে যখন সামনে তাকায়, দেখে সেই অশরীরটা বা তার বন্ধুটা সেখানে নাই। তো আমার নানা খুব ভয় পায়। তো আমার নানা ওই সার্কেল থেকে বেরিয়ে সামনে একটু যায়। তো যাওয়ার পরে তার এক পরিচিত লোকের সাথে দেখা হলো। তারপর তাকে বললো যে কই গেছিলাম। পরে বললো মাছ ধরতে গেছিলাম। তো মাছ ধরার পরে সে কথা বলার পরে আরেকটু সামনে যায়। যাওয়ার সময় দেখতেছে সে তার ওই বন্ধুটা। পরে বলতেছে কিরে, তুই কালকে রাত্রে এরকম রাত্রেবেলা মাছ খাইছোস? পরে বলতেছে না দোস্ত, আমি তো বাসায় ছিলাম, আমি তো সারা রাত ঘুমাইছি। কয় না, তাইলে কে ছিল আমার সাথে? তুই তো আমার সাথে সারা রাত মাছ ধরলি, তারপর তুই মাছ খাইতেছিলি। কয় না বন্ধু, এরকমটা না, আমি ছিলাম না, তুমি হয়তো অন্য কিছু দেখছো বা কোনো অশরীর তোমার সামনে আসছে। তো এটা শোনার সাথে সাথে আমার নানা অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হওয়ার পরে উনি তাকে বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার নানার ঠিক 3 দিন খুব জ্বর ছিল এবং মানে আস্তে আস্তে তিনি খুব ভেঙে যান। তার খুব অবস্থা খারাপ হয়ে যায়। প্রায় স্বপ্নে নাকি তার ওই অশরীরটাকে দেখতেন। বলতেছে যে তোর ভাগ্য ছিল, তোকে আমি নেক্সট টাইম পেলে আবার খাইয়া ফেলামো। সেদিন মাছ খাইছি এবং আজকে যখন তুই আমার সামনে পড়বি তোরে খাইয়া ফেলামো। এরকম প্রায় কয়েকদিন পরপরই আমার নানা এরকমটা দেখতো। তো আমার নানা এমনি কবিরাজ ছিল, কিন্তু সে যতই দৌড়াদৌড়ি পড়তো না কেন বা যত কিছু পড়ে ঘুমাইতো না কেন, তার সাথে আসতোই। তো আমাদের এলাকার একটা কবিরাজকে দেখানো হলো। তো কবিরাজকে দেখানোর পরে বলতেছে যে একটা জিন ওনার উপর ভর করছে, তো এটা সরাইতে হবে। পরে আমার বড় মামা বললো যে ঠিক আছে, আপনি যা করার লাগে আপনি যেভাবে করার লাগে করুন, সমস্যা নেই, যত টাকা লাগে আমি দিব। তারপরে একটা সময় ওই জিনটা হাজির হয় আমার নানার শরীরে। তো তারপরে বলে যে তুমি কেন ওকে ধরছো? পরে বলতেছে যে ও আমার বন্ধু। কয় না, তুমি তো ওর বন্ধু না, ওর বন্ধু তো আরেকজন, তুমি তো একটা অশরীরী। কয় না, ও আমার বন্ধু, ওরা আমি কখনো ছেড়ে যাবো না। তো এইগুলো করার পর কবিরাজ এরপর কিছু করতে পারে নাই। তো এখনও আমার নানা প্রায়, উনি বেঁচে আছেন কিন্তু খুব বৃদ্ধ, কিন্তু এখনও প্রায় স্বপ্নে আমার নানা ওই মানুষটাকে দেখতে পায়। অনেক কবিরাজ দেখানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হইতেছে না। তো এই ছিল আমার প্রথম ঘটনা। আপনার নানার সাথে যেই জিনটা তার বন্ধু বেশে দেখা দিয়েছিল, সে এখন পর্যন্ত তার বন্ধুর রূপেই তাকে বারবার স্বপ্নে দেখা দেয় এবং এখন পর্যন্ত বলে যে আমি ওর বন্ধু। জি, ওর বন্ধু আমি। এবং এখন পর্যন্ত আসলে তাকে সরানো যায়নি তার হাত থেকে। আরেকটা ঘটনা বলছিলেন। জি, এখন আমি আমার সেকেন্ড স্টোরিটা বলবো। তো আমার সেকেন্ড স্টোরিটাও আমার বড় মামার সাথেই ঘটা।
তো আমার নানি উনি প্রায় 10 থেকে 12 বছর আগে মারা যায়। তো খুব ওই তখনকারই ঘটনাটা। তো আমার মামা মাছের ব্যবসা করতেন। তো রাত্রে দেখা গেছে কোনো দিন 1টা বা কোনো দিন 2টাও বেজে যেতেন বাসায় ফিরতে ফিরতে। তো আমার নানির সাথেও এরকমটা অনেকবার ঘটেছে, যেগুলো অন্য সময় একদিন শাফিন ভাইয়ের সাথে শেয়ার করব। যাই হোক, তারপরে আমার নানি মারা যাওয়ার পরে ঠিক 3 থেকে 4 দিন পরে আমার মামা আড়ত থেকে বাড়িতে ফিরতেছিলেন। তো বাড়িতে ফেরার সময় আমাদের বাড়িতে ঢুকতেই দেখা গেছে একটা চিকন মাটির রাস্তা পড়ে। তো ওই মাটির রাস্তা দিয়ে আমার মামা হাঁটতেছে। আমার মামা খুব সাহসী একজন মানুষ, ওনার সাথেও অনেক ঘটনা ঘটছে। যাই হোক, তো উনি হাঁটতেছিলেন। তো হঠাৎ করে উনি দেখতে পাইতেছেন যে যে পথের মাঝখানে একজন মহিলা, যে কিনা ছিল অনেক কালো এবং তার চুলগুলো অনেক বড় ছিল। ওই চুলগুলোয় দেখা গেছে মাটিতেও পুরোটা বইরে গেছে, এরকম একটা অবস্থা, মানে এত বড় বড় চুল ছিল। তো আমার মামা দেখে বুঝে গেছে যে এটা কী জিনিস। তো আমার মামা ভয় না পেয়ে সামনে আগাইছে। তো আগায় বলতেছে, তুমি কে, কোত্থেকে আসছো, বা এভাবে বসে আছো কেন, মানুষ যাবে কীভাবে? তো এরকমটা বলতেছিল মামা। তো সে কোনো অ্যান্সার দিতেছিল না, বারবার জিজ্ঞেস করতেছে, কিন্তু ওই লোকটা কোনো অ্যান্সার দিতেছিল না। তো একটা সময় দেখা গেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আমার মামা ওই সাহসী লোক ছিল, তো বারবার ওকে টস করতেছে, তুমি কে, কোত্থেকে আসছো, কথা বলো না কেন। তো বারবার যখন বলতেছিল, তো একটা সময় উনি একটা বিকট আওয়াজ, মানে ওনার চেহারা পরিবর্তন হয়ে গেল। প্রথমে একটা চেহারা ছিল যেমন শুধু কালো, তো তারপরে তার চেহারা এরকম হয়ে গেল যে আপনার চোখগুলো মানে আগুনের মতো লাল, মানে এরকম হয়ে গেছে আর কি। তো মামা এটা দেখে প্রথম ভয় পেয়ে যায়। তো মামা তারপরে সামনে গেছে যে তুমি কে বলো, তুমি রাস্তাতে সাইড হও। তো এগুলো পরে বলতেছে যে তোর মা মরে গেছে, তোর মারে কিন্তু আমি মারছি, অর্থাৎ আমার নানি কিছুদিন আগে মারা গেছে। আমার নানির সাথে ওই জিনটা ছিল, আমাদের ফ্যামিলি এরকম একটা। তো আমার নানির সাথে ওই জিনটা ছিল, যে বলতেছে তোর মারে আমি মারছি, তোর মা এরকম এরকম নদীর ঘাটে চুল ছাইরা গোসল করতে যাইতো, যার কারণে তোর মাকে মারছি, এবং তোদের পুরা বংশ আমি নির্বংশ করে দিব, তোদের পুরা বংশকে মেরা ফেলবো, মানে এরকমটা আমার মামাকে সে বলতেছে। তো আমার মামা শুনে খুবই ভয় পেয়ে গেল। তো ভয় পেয়ে মামা একটা চিৎকার দিয়ে দৌড় দিলেন। চিৎকার দিয়ে সে আপনার ঠিক মানে যেখানে আপনার ফসল যেখানে ফলানো হয় ওইখান থেকে এক দৌড় দিলেন। তো দৌড় দিয়ে এক দৌড়ে বাড়ি চলে গেলেন। তো বাড়ি যাওয়ার পরে আমার মামিরা আবার বাইরে বসা ছিল, মামি ওয়েট করতেছিল মামার জন্য। মামা তখন নতুন বিয়ে করছে। তো বলতেছে যে কী হয়েছে, পরে বলতেছে এরকম এরকম আমার সাথে যেই জিনটা ছিল সে তো এখানে বসে আছে এবং আমাকে মারার হুমকি দিছে, মাকে নাকি উনি মারছে এবং আমাদেরকে সবাইকে মারার হুমকি দিয়েছে, তুমি একটু আমার সাথে আসো। তো কোনো লাইটের ব্যবস্থা ছিল না, হেরিকেন ছিল আপনার। তো ওই হেরিকেন নিয়ে মামা আর মামি গেল। তো যাওয়ার পরে ভাই ওই জিনিসটাকে দেখা গেল না। আর ওনার চেহারার মানে বর্ণনা মামা যেটা আমাকে বললো যে মানে তোর আমি বুঝতে পারবো না, মানে এরকম একটা জিনিস। ওই জিনিসটার চেহারাটা এত পরিমাণ ভয়াবহ ছিল। ওর চেহারা দিয়ে আপনার চোখগুলো হলো একদম আগুনের মতো, ঠিক আছে। মামা তো প্রচুর পরিমাণে ভয় পাইছে। তো তারপর জিহ্বাটা নাকি অনেক বড় ছিল, মানে জিহ্বাটা নাকি বের করে আপনার প্রায় ওই মহিলার হাঁটু সমান পর্যন্ত চলে আসছিল আপনার জিহ্বাটা, এরকম একটা জিহ্বা ছিল এবং মানে এত পরিমাণ কুৎসিত কালো ছিল। তো মামা প্রথম ভয় পেয়ে যায়। পরে যাওয়ার পরে মামার নামে যাওয়ার পরে ওই জিনিসটা দেখে না। তো এরপরে মামা বাড়িতে চলে আসে। তো এরপর দিন সকালে আমার ছোটো নানা যিনি, ওনার সাথে বিষয়টা শেয়ার করলো। পরে বলতেছে সমস্যা নাই, চিন্তা করিস না, এগুলো কিছু করতে পারবে না, তোরা রিল্যাক্স থাক। তো মামা যেহেতু তখন প্রথম বিয়ে করছিলেন, তো এরপরে মামার সাথে এরকম কিছু ঘটে নাই, কিন্তু নানার সাথে আমার এখনও প্রায় ঘটে। প্রথম স্টেজে বলছিলাম আমার নানা এখনও প্রায় স্বপ্নে তাকে দেখে, এবং মামার সাথে এরপরে আর কোনো ঘটনা ঘটে নাই। তো এই ছিল আমার ঘটনা, শাফিন ভাই। আমি চলে যাচ্ছি আরেকটা ঘটনায়। ভূত নাইট। হ্যালো শাফিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আমি আবির মাহমুদ, লিখছি গাজীপুর থেকে। ভূত নাইটকে কতটা ভালোবাসি সেটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আজ আপনাকে যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা আমার নানির কাছ থেকে শোনা। ঘটনাটা ভৌতিক নাকি অলৌকিক সেটা আপনি বিচার করবেন। এমন ঘটনা বাস্তবে ঘটতে পারে সেটা ভাবি আমার গা শিউরে ওঠে। যাই হোক, আমার নানির বাবার বাড়ি পিরোজপুর জেলার ভরতকাঠি। ঘটনাটা ঘটে কালাচান ফকিরের ছেলে মধু ফকিরের সাথে।
ঘটনাটা সেখানকার স্থানীয় প্রবীণ মানুষদের সবাই জানে। পিরোজপুরে কালীগঙ্গা নামে একটা নদী আছে। নদীটার নামে নানা রকম জনশ্রুতি আছে। ঘটনাটা প্রায় 50 বা 52 বছর আগের। সন্ধ্যের পরে মধু ফকির গিয়েছিলেন কালীগঙ্গা নদীতে মাছ ধরতে। তার ইচ্ছে ছিল যে সারা রাত মাছ ধরবে। নদীতে একটা জায়গা আছে যেটাতে 3টা নদী একত্রিত হয়েছে। স্থানীয়রা জায়গাটাকে তীরমণি বলে ডাকে। এই জায়গায় স্রোত সবচেয়ে বেশি, আর এই কারণে মাছেও বেশি থাকে এখানটাতেই। মধু ফকির তাই কিছুটা স্রোতের রিস্ক নিয়ে সেখানে জাল ফেলতে লাগলেন। রাত শেষে ভোর হতে শুরু করেছে। ঠিক এমন একটা সময়ে তার জালে ভারী কিছু একটা আটকালো। অনেক কষ্টে তিনি জালটা পানি থেকে তুললেন, আর অবাক হয়ে দেখলেন একটা লোহার ছোট সিন্দুক আটকে আছে জালে। তিনি দ্রুত সেটা জাল থেকে ছাড়িয়ে নৌকাটা তীরে আনলেন। তারপর সিন্দুকটা খোলার চেষ্টা করলেন, কিন্তু তালাটা অনেক শক্ত। তখন তিনি নৌকার সেখানেই রেখে দ্রুত বাড়িতে ফিরলেন। তার ছোট ভাইকে ডাকলেন। তারপর দুজন মিলে অনেক কষ্টে সিন্দুকটা খুললেন। আর সাথে সাথে তারা দুজন বিস্মিত হয়ে গেল। সিন্দুকের মধ্যে 4টা ছোট ছোট মূর্তি। 2টো মূর্তি মানুষের মতো দেখতে দেবতার, আর 2টো মূর্তি সাপের দেবতার। এই 4টা মূর্তি পুরোপুরি সোনার। ওনারা কি করবেন কিছুই বুঝতে পারলেন না। তখন তারা 2 ভাই 2টো করে মূর্তি ভাগ করে নিয়ে চলল সেগুলো বিক্রি করতে। দুজন 2 জায়গায় অনেক অল্প দামে সেগুলো বিক্রি করে বাড়ি ফিরে এলেন। যারা সেগুলো কিনেছিলেন তারা আবার সেই মূর্তি অন্য জায়গায় চড়া দামে বিক্রি করলেন। তো যথারীতি রাতারাতি এনারা সবাই নিজেদের অবস্থার পরিবর্তন ঘটিয়ে ফেললেন। কিন্তু হঠাৎ একদিন শোনা গেল সেই মূর্তিগুলো নাকি হারিয়ে গেছে। সবাই ভাবল ওগুলো হয়তো চুরি হয়ে গেছে। মধু ফকির এদিকে বেশ আরামেই দিন কাটাচ্ছিলেন, কিন্তু ওনার সুখের দিনে ভাটা পড়ল একটা ঘটনায়। নদী থেকে পাওয়া সেই সিন্দুকটা তখনও তার ঘরের খাটের তলায় রাখা ছিল। সে রাতে তিনি একাই ঘুমোচ্ছিলেন। তার স্ত্রী আর বাচ্চা গিয়েছিল বাবার বাড়িতে। মাঝরাতে হঠাৎ মধু ফকিরের ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পান তার ঘরের দরজায় খুব আস্তে আর ধীরে ধীরে কেউ যেন টোকা দিচ্ছে। তিনি ডাক দিলেন, কে বাইরে? তখন হঠাৎই দরজায় টোকা পড়া বন্ধ হয়ে গেল। তিনি ভাবলেন উঠে দেখবেন। শোয়া অবস্থা থেকে উঠতে গিয়েই তার পায়ে ঠান্ডা কিছু একটার অস্তিত্ব টের পেলেন। ম্যাচ থেকে একটা কাঠি জ্বালিয়ে সেদিকে ধরতেই দেখলেন নদীতে পাওয়া সেই 4টে মূর্তির মধ্যে সাপের মূর্তি 2টো তার পায়ের কাছে সোজা হয়ে আছে। ভয় তার গলা শুকিয়ে গেল। একটা ঝটকায় লাফ দিয়ে খাট থেকে নেমে এলেন, কিন্তু পায়ের নিচে স্যাঁতস্যাঁতে মনে হতে লাগলো তার। আগুন জ্বালানোর সময় পেলেন না। তার আগেই তার পায়ে কেউ যেন বিশাল বড় 2টো সূঁচ ফুটিয়ে দিল। যন্ত্রণায় গোঙাতে গোঙাতে তিনি হারিকেনটা ধরালেন। এর মধ্যে আরও 2 বার তার পায়ে কিছু একটা কামড়েছে। যন্ত্রণায় তার পা অবশ হয়ে আসছিল। হারিকেনের আলোয় দেখলেন পুরো ঘর ভর্তি শুধু সাপ আর সাপ। ভয় তার পুরো শরীর শিহরিত হয়ে উঠল। তিনি কোনো মতে ঘর থেকে বেরোতে চাইলেন। গলা দিয়ে তখন তার কোনো স্বর বেরোচ্ছে না। কোনো মতে যখন তিনি দরজাটা খুললেন, ঠিক তখন তিনি যা দেখলেন তা দেখে তিনি রীতিমতো মুষড়ে পড়লেন। তিনি দেখলেন মানুষের মতো দেখতে দেবতার মূর্তি 2টো মাটি থেকে খানিকটা উপরে শূন্যে ভাসছে। আর তাদের দেখে মনে হচ্ছে না যে তারা মূর্তি। মনে হলো যেন 2টো জীবন্ত দানব তার দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে অট্টহাসি হাসছে। তিনি আর কিছুতেই নিজেকে ধরে রাখতে পারলেন না। একটা চিৎকার দিয়ে সেখানে মাটিতে লুটিয়ে পড়লেন। তার চিৎকার শুনে তার ছোট ভাই দৌড়ে আসে। এসে দেখে তার ভাই দরজার মুখে মুখ থুবড়ে পড়ে আছে, আর তার মুখ দিয়ে সাদা ফেনা বেরোচ্ছে। তিনি আরও মানুষ ডেকে অনেক কষ্টে মধু ফকিরকে ওঝার কাছে নিয়ে যান। ওঝা জানান তাকে নাকি খুব বিষধর কোনো সাপে কেটেছে। বাঁচবে কিনা সেটা নিয়েও কোনো ভরসা নেই। শেষ চেষ্টা হিসেবে ওঝা তখন তাদেরকে বললেন, মৃত্যুর আগে মধু ফকির যদি নিজ হাতে কোনো সাপকে দুধ খাওয়াতে পারে তাহলে হয়তোবা সে বাঁচতে পারে। তখন সেই ওঝা সব ব্যবস্থা করেন। মধু ফকিরের উঠোনের মাঝখানে শুইয়ে রেখে তার হাতের কাছে 1 বাটি দুধ রাখা হলো।
সবাই উঠোন থেকে সরে দাঁড়ালো। ওঝা ঝোলা থেকে একটা সাপ বের করে উঠোনের এক কোণায় ছেড়ে দিলেন। ওই সাপটা ধীরে ধীরে মধু ফকিরের কাছে এগিয়ে গেল। ঠিক তার কাছে গিয়ে বিশাল বড় একটা ফনা তুলে দাঁড়ালো। মধু ফকির জোর হাতে দুধের বাটিটা সাপের দিকে এগিয়ে দিলেন। বেশ কয়েক মুহূর্ত পরে সাপটা দুধটুকু সব খেয়ে ফেলল। তারপর সেখান থেকে বাগানের দিকে চলে গেল সাপটা। এর কয়েকদিন পরে মধু ফকির কিছুটা সুস্থ হয়ে ওঠে। তখন সবাই তাকে জিজ্ঞেস করে কিভাবে কি হয়েছিল। তিনি তখন সে রাতের পুরো ঘটনাটা সবাইকে বললেন। কিন্তু তার ছোট ভাই বলে, যখন সে সেখানে গিয়েছিল তখন সেখানে কিছুই ছিল না, না সাপ আর না কোনো মূর্তি। তখন সবাই মধু ফকিরের খাটের তলা থেকে সেই সিন্দুক বের করে, আর সেটা খুলেই সবাই অবাক হয়ে যায়। সোনার 4টা মূর্তি সিন্দুকটার মধ্যে গুছিয়ে রাখা। সবাই বিস্ময়ে কথা হারিয়ে ফেলে। মধু ফকির তখন সেগুলোকে কালীগঙ্গা নদীর সেই তীরমণিতে ফেলে দিয়ে আসে। সেই রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে। সে দেখে যে কোনো একটা নদীর স্রোতে সে ভেসে যাচ্ছে। চারিদিকে অন্ধকার, কোথাও কেউ নেই। হঠাৎ পানির তলা থেকে কিছু একটা তাকে টেনে পানির গভীরে নিয়ে যায়। সেখানে সে দেখে বিশাল দেহী একজন মানুষ সেই লোহার সিন্দুকটা ধরে দাঁড়িয়ে আছে। সেই লোকটা তাকে বলে, তুই বেঁচে গেলেই তোকে মাফ করে দিলাম। এরপরেই আরেকটা পানির সাপটা এসে তার চোখে পড়ে, আর মধু ফকিরের ঘুম ভেঙে যায়। এইসব ঘটনার পরে মধু ফকিরের স্বভাবে অনেকটা পরিবর্তন আসে। সে আর আগের মতো নদীতে যেত না। পানি দেখলেই ভয়ে কয়েক পা পিছিয়ে যেত। শাফিন ভাই, এটাই ছিল আমার নানির কাছ থেকে শোনা পিরোজপুরের মধু ফকিরের গল্প। ঘটনাটা পুরোপুরি সত্য একটা ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকবেন ভাইয়া, আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আবির মাহমুদ, গাজীপুর থেকে। অনেক অনেক ধন্যবাদ আবির মাহমুদ সহ যারা যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে। আবার বলছি, ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhuth964@gmail.com। এই ঠিকানায় যারা এই প্রোগ্রামটাকে ভালোবাসেন, শুক্রবার রাতে কিছু অন্যরকম ঘটনা, অন্যরকম একটা সময় আমরা পার করি 96.6 স্পাইস এফএমের সাথে। সেই ভয় এবং ভালো লাগায় একই সাথে সংযুক্ত হতে অবশ্যই আপনি আপনার ঘটনাটা পাঠাবেন, যাতে করে আসলে এই শোতে আমরা বিভিন্ন জায়গায় মানুষের সাথে কিন্তু আলাদা আলাদাভাবে অশরীরে আসলে দেখা হয়, বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। সেই ঘটনাগুলো আলাদা আলাদা একদমই। তাই আমি চাই যে বিভিন্ন মানুষের সাথে ঘটা ঘটনাগুলো আমরা একসাথে পেয়ে যাই। এজন্য যারা যেখান থেকেই শুনছেন না কেন, কোনো ঘটনা জেনে থাকলে সেটা bhuth964@gmail.com এই ঠিকানায় পাঠাবেন, অথবা ভূত নাইট অথবা আরজে শাফিন ফেসবুক পেজে ইনবক্সে পাঠিয়ে দেবেন। স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য SFM টাইপ করবেন, এরপরে আপনার নাম, লোকেশন এবং মোবাইল নাম্বারটা লিখে 26969 এই নাম্বারটাতে পাঠাবেন। অনেকদিন আগে যে ঘটনাগুলো ঘটে সেগুলোর সাক্ষী হিসেবে আসলে অনেকেই থেকে যায়। তবে বর্তমানে আমাদের এই যুগে অনেক কিছুই থাকে যেটা আসলে খুব বেশি যোগাযোগ থাকলেও মানুষের মধ্যে খুব জানাজানি হয় না। অনেকেই ভয় করে থাকে, অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাপার থাকে। যখন ভূত নাইটের পথ চলা শুরু হয় তার কিছুদিন পরে একটা নিউজ হয়েছিল, যেটা কিনা কোনো একটা গার্লস হোস্টেলকে নিয়ে। সেটা আমার ফেসবুক পেজ আরজে শাফিন, সেখানে গেলে আপনি পেয়ে যাবেন। অনেক আগে দেওয়া হয়েছিল, প্রায় প্রত্যেকটা সংবাদ মাধ্যমে আসলে খবর করা হয়েছিল যে একটা গার্লস হোস্টেলে সব মেয়েরাই ঘুমিয়েছিলেন এবং সকালবেলা উঠে তারা দেখলেন যে প্রত্যেকের হাতের একটা জায়গা থেকে, বিশেষ করে আমাদের হাতের তালু যে এই দিকটাতে আঁচড়ের দাগ, এবং পুরো হোস্টেলে যারা ছিলেন দোতলায় তাদের সবার হাতে একই রকমের দাগ। এবং এটার কোনো ব্যাখ্যা বা পরবর্তীতে এই নিয়ে আর কোনো খবর কিন্তু আমরা পাইনি। সুতরাং এই বিষয়গুলো আসলে অনেক সময় উপেক্ষিত বা চেপে যাওয়া হয়, যেহেতু আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা কিংবা কোনো বৈশিষ্ট্য আমরা দাঁড় করাতে পারি না। তারপরেও অলৌকিক ঘটনাগুলো মানুষের সাথে ঘটছে এবং এটার প্রমাণ বিভিন্নভাবে আসলে দেওয়া যায়। যাই হোক, সেই ঘটনাগুলো আমাকে পাঠাতে ভুল করবেন না। যারা ভূত নাইটের বন্ধু রয়েছেন, bhuth964@gmail.com এই ঠিকানায় পাঠাবেন। কয়েকটা SMS এর পরে আপনাদের ফোন কলে সরাসরি ঘটনা শুনবো। শুধুমাত্র যারা ফোন কলে ঘটনা শেয়ার করবেন তারাই কল করবেন।
এছাড়া আপনার যে কোনো মতামত পরামর্শ SFM স্পেস আপনার নাম কথাবার্তা লিখে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটাতে। ফোন কলের নাম্বারটা হচ্ছে 09642964964। আরাফাত রয়েছেন জিঞ্জিরা থেকে, ইশতিয়াক রয়েছেন বকশি বাজার থেকে। আরাফাত বলছেন স্টোরিগুলো ভয়ের। সাইমন ওয়ারি থেকে রয়েছেন, খুব ভালো আছি সাইমন। তামজিদ রয়েছেন মিরপুর 14 থেকে। ঘটনা পাঠাবেন ভূত নাইট অথবা আরজে শাফিন যে কোনো একটা ফেসবুক পেজের ইনবক্সে। শাওন যুক্ত হয়ে আছেন যাত্রাবাড়ি থেকে, একই কথা বলছেন, ঘটনা পাঠাতে চাই। মারুফ বিল্লা রয়েছেন, প্রতি ফ্রাইডের মতো আজকেও শুনছি, ঘটনাগুলো ভালো লাগছে। সুরাইয়া রয়েছেন, ভয়ঙ্কর ছিল। SM বাদল দক্ষিণ বনশ্রী থেকে রয়েছেন, ভীষণ ভালো লাগছে ভূত নাইট। আমার দেখা একটা রিয়েল স্টোরি পাঠাবো কামিং ডে, আমরা সেটার জন্য অপেক্ষা করে আছি বাদল ভাই। মারুফ হোসেন যুক্ত হয়ে আছেন, তার মোবাইল নাম্বারটা দিয়ে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চাইলে আপনিও একইভাবে SFM স্পেস আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার পাঠাবেন 26969 এই নাম্বারটাতে। ইমরান নাফিজ ইমরান বলছেন, লাভ ইউ শাফিন ভাই, ভূত নাইটের এত সুন্দর করে ঘটনা শেয়ার করার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদের জন্যই আসলে আমার এই পথ চলা, এবং আশা করব যে প্রত্যেকটা সময় আপনারা বরাবরের মতোই সাথে থাকবেন, ভালোবাসবেন। আমি দেখতে চাচ্ছি এই মুহূর্তে কে আছেন ওভার দ্য ফোন কল আমার সাথে সংযুক্ত হয়ে ঘটনা শেয়ার করার জন্য। আচ্ছা, একটু পাগল টাইপের ছিলেন। হুম উনি মনে করেন যে ওনার বাড়ি থেকে ওনার খালার বাড়িতে আসবে, আসার জন্য একটা গাড়ি দিয়ে আসতো। এসে কিছু তো রাস্তা ওনাকে হেঁটে যেতে হতো। হেঁটে যাওয়ার সময় একটা বট গাছ ছিল, অনেক বড় পুরাতন। সেই বট গাছের করে ওনার প্রস্তাব পায়, সেই বট গাছের করে প্রস্তাব করে ওনার খালার বাড়িতে আসে। আসার পর ওনার আপনার 1টার দিকে প্রস্তাবটা করে, 2টা 2:30টার দিকে ওনার পেট ব্যথা শুরু হয়ে যায়। আচ্ছা, পেট ব্যথা শুরু হয়ে যায়। ওনার খালামণির একটু পৌরাত টাইপের ছিলেন, উনি একটু খারাপ দিয়ে পানি পরে খাওয়ালেন। পেট ব্যথা ওনার কমে না। তো তারপরে উনি অন্য কিছু করার চেষ্টা করেন, কিন্তু তাতে কোনো কাজ হয় না, পেট ব্যথা ওনার কমে না। পরে উনি চেষ্টা করলেন যে দেখি কি আছে এর সাথে। পরে উনি দেখে যে একটা খারাপ কিছু ওনার সাথে আছে। পরে উনি ওটার সাথে কথা বলার জন্য তাকে হাজির করলেন, উপস্থিত করলেন আর কি। উপস্থিত করে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তোর পিছনে বয়ে আছিস কেন? তো উনি বলে যে আমাকে প্রস্তাব করে দিয়েছে, আমি গাছটার উপরে বসেছিলাম, আমার পায়ে প্রস্তাব করে দিচ্ছি। বলছে যে ওর ভুল হয়ে গেছে, ওকে মাফ করে দে। না, ওকে মাফ করবো না বললো, চলে যায়। পরে আস্তে আস্তে মনে করেন যেন পেট ব্যথা বাড়তে থাকে, বাড়তে আপনার রাত যায়। পরের দিন সকাল 10টা 10:30টার দিকে পেট ফুলে মারা যায়। মানে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। শুনছিলাম ওই মার পরম মার কাছ থেকেই। অনেক অনেক ধন্যবাদ হাবিব ভাই আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, এবং পুরোটা সময় জুড়ে আসলে ছিলেন আপনারা, অনেক অনেক কৃতজ্ঞতা। আমি আরও একটা ফোন কলে ঘটনা শোনার চেষ্টা করব, তবে খুব শর্ট টাইমে। হ্যালো, যে সংযুক্ত হয়ে আছেন, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি আপনার রেডিওর ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলবেন, এবং খুব কম সময় আছে আমাদের হাতে, 2 মিনিটের মধ্যে আসলে আপনার ঘটনাটা। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। আপনার নাম বলে আপনার ঘটনাটা শেয়ার করবেন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, বুঝছেন? জি, নারায়ণগঞ্জ থেকে বলছি। জি জি শুনতে পাচ্ছি। আপনি খুব কম সময় আছে আমাদের হাতে, তাই আমি বলবো যে একটু ছোট যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমার মামার লগে করতে, বুঝছেন? আমার মামা মনে করেন একজন রিক্সা চালক। অলরাইট। গভীর রাইতে, বুঝছেন, রাইতের আপনার 2-1টার দিকে রিক্সা, দেশ গ্রামে তো বুঝেন রাইতের 1 টাকা না কত রাত। সে এদিক দিয়ে যখন রিক্সা নিয়ে যায়, তখন মনে করেন সামনে দেখে একটা লাশ। হ্যাঁ, একটা লাশ শুয়ে রয়েছে কাটুলের মধ্যে, মানে 4-5 জন লোকে, বুঝছেন, একটা লাশ নিয়ে কারে রয়েছে। পরে বলতেছে ভাই জানাজাটা পড়ে যাও। ওনাকে বললেন যে জানাজাটা পড়ে যাও। জি জি। পরে মনে করেন সে ওটা আমার মামা বলতেছে
ভাই আমার শরীর তো সব পবিত্র নাই, আমি উদ্দুটা করে আসি। হুম হুম পরে এভাবে যখন এই আপনার জি শুনতে পাচ্ছি। সুরা কিছু বই হুম হুম ফু দিল, তখন বেনিশ হয়ে গেল গা। পরে সামনে আবার আর টক গেল, পরে এভাবে আবার আবার এই সামনে পড়লো, আবার বললো এভাবে একটা একই কথা বললো। হুম হুম পরে এভাবে আবার সুরা কালাম পরে ফু দিল, পরে আবার বেনিশ হয়ে গেল গা। পরে অনেক দিন গেল গা। পরে পরে মনে করেন পিছন থেকে পরে মনে করেন কইলো যাও তুই বাচ্চা গেলি। এটা ছিল ভাই ঘটনা। অনেক অনেক ধন্যবাদ যারা সংযুক্ত হয়েছিলেন এতক্ষণ পর্যন্ত।